Hello viewers, welcome to the second episode of Being a Madridista with Prangon. আজকে কাকে নিয়ে কথা বলবো, কার গল্প বলবো সেটা আশা করি সবাই ইতিমধ্যে ভিডিওটা টাইটেল দেখে বুঝে গিয়েছেন। 2014 সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে শুরু, সেখান থেকে 2014 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেই আরেকটি গোল এবং তারপরের সিজনে রিয়াল মাদ্রিদ কোনো কিছু না জিতলেও সেখানেও রামোসের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান ছিল এবং পরবর্তীতে লা উনডেসিমার ফাইনালেও আরেকটি গোল এবং সবশেষে এই যে 2016-17 সিজনে আমরা আছি, এই সিজনে কিন্তু এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ লা লিগায় এবং ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি টিকে আছে রামোসের জন্য। হ্যাঁ, ফুটবল ইজ এ টিম গেম, 11 প্লেয়ার্স প্লে। এখানে সের্জিও রামোস থেকে যে আমরা পুরোটা কৃতিত্ব সের্জিও রামোসকে দিব সেটা সম্ভব না, কারণ সে নাভাস থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সবারই অবদান আছে, কিন্তু সের্জিও রামোসের অবদানটা আসলে এর মাহাত্ম্যটা আসলে বেশি এই কারণে সে কখন অবদান রাখছে সেটা আমাদের বুঝতে হবে। সে সবসময় যখন দল বিপদে আছে, পিছিয়ে আছে বা এমন একটা ম্যাচে ড্র করে বসবে এরকম একটা ভয় চলে আসছে যেখানে রিয়াল মাদ্রিদের কোনোভাবেই ড্র করা উচিত হবে না, তখন কিন্তু সে সরাসরি গোল দিয়েই কন্ট্রিবিউট করছে। ইজ এ ডিফেন্ডার, নট যে সে শুধুমাত্র ডিফেন্সে অবদান রাখছে, তখন সে সরাসরি গোল দিয়েই অবদান রাখছে। সো এই কারণে সের্জিও রামোসের অবদানটা এখানে খুব বড় হয়ে দেখা দিচ্ছে আমাদের সামনে। এখানে ছোট্ট একটা স্ট্যাট বলে রাখা ভালো, আমরা একটা ডিটেইলড স্ট্যাটিস্টিক্যাল ডিসকাশনে একটু পর যাব, কিন্তু তার আগে যদি ছোট করে এখানে বলে রাখি, 2014 সালের চ্যাম্পিয়ন্স লিগের পর 21টি গোল রামোস দিয়েছে, সেখানে 18টা গোলই এমন সময় এসেছে যখন রিয়াল মাদ্রিদ হয় পিছিয়ে ছিল অথবা খেলার স্কোর লাইনটা সমতায় ছিল। সো বোঝাই যাচ্ছে তার গোলগুলো আসলে খুব খুব ক্রুশাল টাইমে, খুব গুরুত্বপূর্ণ সময় রিয়াল মাদ্রিদের অধিনায়ক গোল করে। সো তার এই গোল করার ব্যাপারটাকে অনেকে শুধুমাত্র লাক বলছেন, অনেকে বলছেন না এটা শুধু তারই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, এখানে লাকের কোনো কারসাজি নেই। অনেকে বলছেন যে না, এখানে ম্যানেজার ব্যাপারটা সেটই করেন এভাবে, ট্যাকটিক্যাল ফর্মটাই এরকম যে সেখানে সের্জিও রামোস সফলতা পাবে। কিন্তু আমার মনে হয় না, তিনটা ব্যাপারকে আলাদা আলাদাভাবে কখনোই সত্য বলা যাবে না। এই পুরো ব্যাপারটা তিনটা, এই যে আমি ফর্ম বললাম বা লজিক বললাম, এই তিনটা ব্যাপারের একটা সংমিশ্রণই হয় সের্জিও রামোসের গোলগুলো। কারণ হচ্ছে আপনি যতই লাখ থাকুক, প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ছাড়া এতবার, একবার সম্ভব, দুইবার সম্ভব, তিনবার সম্ভব, এতবার সম্ভব না শুধুমাত্র ভাগ্যের জোরে। আবার আপনার যতই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থাকুক, উইদাউট এ টাচ অফ বিট অফ লাক আপনি আসলে এত গোল করতে পারবেন না এত গুরুত্বপূর্ণ সময়। সো সবগুলো ব্যাপারে এখানে চলে আসে এবং ট্যাকটিক্যাল অ্যাসপেক্টটা হচ্ছে এখানে আমরা খুব রিসেন্টলি লাস পালমাসের সাথে রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ গেছে লা লিগায়, তারপর রিয়াল বেটিসের সাথে একটা ম্যাচ গেছে। এই দুইটা ম্যাচে আমরা খুব স্পষ্টভাবে জিনেদিন জিদান সেট পিসটাকে কীভাবে এক্সপ্লয়েট করছেন সেই ব্যাপারটা আমাদের চোখে একটু বেশি স্পষ্টভাবে ধরা পড়েছে। সো এই ব্যাপারটা নিয়ে আমি এই ভিডিওর শেষ অংশে ডিটেইলড আলোচনা করব। সো তার আগে আমরা কিছু স্ট্যাটসও দেখব সের্জিও রামোসের। স্ট্যাটসে যাওয়ার আগে আমি তার হেডিং টেকনিক নিয়ে একটু কথা বলতে চাই। তার হেডিং টেকনিকের ব্যাপারটা হচ্ছে, সের্জিও রামোস কিন্তু খুব লম্বা একজন ডিফেন্ডার না। তিনি কিন্তু জেরার্ড পিকের মতো হাইট তার নেই, বা আর্সেনালের পর মার্টেসেগারের মতো হাইট তার নেই, বায়ার্নের জেরোম বোয়াটেংয়ের মতো হাইট তার নেই। তার হাইট 6'1" এরকম একটা হাইটের ডিফেন্ডার তিনি, কিন্তু তারপরেও এই যে তার এত বেশি গোল করার ক্ষমতা বা এত বেশি গোল এটা আসছে, এটার একটা কারণ হচ্ছে তার এই ক্ষীণ হাইট। 6'1", 6 ফিট ডেফিনেটলি ক্ষীণ হাইট, এটা সাধারণ মানুষের জন্য ক্ষীণ না, কিন্তু আমরা যদি পিকের সাথে তুলনা করি বা মার্টেসেগারের সাথে তুলনা করি, জেরোম বোয়াটেংয়ের সাথে তুলনা করি, সের্জিও রামোসের হাইটটা হয়তো একটু ছোটই মনে হবে। সো এই ছোট হাইটের কারণে অন্যান্য ডিফেন্ডার থেকে একটু হাইটে ছোট হওয়ার কারণে হয় কি, তার বডিটাকে কিন্তু তিনি ক্যারি করতে পারেন আরও ভালোভাবে। তিনি যদি একটা 6'7" ডিফেন্ডার হতেন, আমার মনে হয় না যে ডি বক্সের বাইরে থেকে দৌড়ে এসে এত ক্ষিপ্রতার সাথে হেড করা তার পক্ষে সম্ভব হতো। সো এই একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট গেল, সের্জিও রামোসের ফিজিকটাকে তিনি কীভাবে ইউজ করেন সেটা বললাম। সো এই হাইটের কারণে তার বডি ক্যারি করার ব্যাপারটা তার জন্য একটু সহজ হয় এবং তার টেকনিক, হি হ্যাজ এ টেরিফিক টেকনিক। আমি বলবো বর্তমান বিশ্বে ভালো ভালো স্ট্রাইকার যারা আছেন, হেডে যারা খুবই ভালো, রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে, ইজ প্রবাবলি দ্য বেস্ট হেডার ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আমি লা লিগারই আরেকজন খেলোয়াড়ের কথা যদি বলি, হাদুরিজ,
তিনি এবং রোনাল্ডো কিন্তু আসলে যুগ্মভাবে লা লিগার সর্বকালে সবচেয়ে বেশি হেডে গোল করার রেকর্ডটা তাদের দুজনের দখলই। এবং এই দুজন খেলোয়াড় থেকে আমি মনে করি না সের্জিও রামোস হেডে কোনোভাবেই দুর্বল। তার হেডিং টেকনিকটা এত ভালো, কারণ হচ্ছে এখানে অনেকগুলো ব্যাপার চলে আসে টেকনিক ভালো হওয়ার পেছনে। একটা হচ্ছে তার পজিশনিং সেন্স, সে কোথায় পজিশন নিচ্ছে, যখন সেট পিস টেকার যাচ্ছে, যখন ক্রুজ কর্নার নিতে যাচ্ছে তখন তার পজিশনটা কোথায়, বলটা যখন ডেলিভার করা হচ্ছে তখন তার মুভমেন্টটা কেমন, অফ দ্য বল মুভমেন্টটা তার কেমন, এবং হচ্ছে সবশেষে তার হেডিং পাওয়ার খুবই ভালো, সে খুব পাওয়ারফুল হেড করে থাকে। এবং ডিরেকশন সেন্স, আমরা যদি 2014 সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের গোলটার কথা একটু মনে করি, এই গোলটা কিন্তু থিবো কর্তা প্রায় হাত দিয়ে পেয়ে গিয়েছিল, কিন্তু তাও হয়নি, ব্যাপারটা আলটিমেটলি জালেই চলে যায় বল। আপনার দল 12 বছর ধরে একটা টুর্নামেন্ট, একটা ট্রফি জিততে পারছে না, এই ট্রফিটার মাধ্যমে আপনার ক্লাবের পরিচয়, এই টুর্নামেন্টটা আপনার ক্লাবের সবচেয়ে আরাধ্য টুর্নামেন্ট, তাও সেখানে 12 বছর ধরে আপনার ক্লাব কোনো সাফল্য পাচ্ছে না। আপনার সিটি রাইভালসদের সাথে আপনি খেলছেন, এবং সিটি রাইভালসরা, যেই সিটি রাইভালস এখানে থাকারই কথা না, তারা এখানে আপনাদের সাথে খেলছে, এবং তাদের এগেনস্টে ঘড়ির কাঁটায় মাত্র 1.5 থেকে 2 মিনিট বাকি থাকা অবস্থায় সের্জিও রামোস যেভাবে নিজেকে পজিশন করেছেন, বলটা মডরিচ ডেলিভার করার পর যেখানে রিচ করেছেন, এবং সবশেষে বলে যেভাবে ডিরেকশন দিয়েছেন, এই ডিরেকশনটা এই গোলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। এই সের্জিও রামোসের পজিশনিং পাওয়ার কিছুই কাজে আসতো না যদি সে ডিরেকশনটা এত সুন্দরভাবে না দিত। সো all in all, he has a very good technique, an excellent technique when it comes to headers, এবং এই টেকনিকটা আসলে তাকে খুবই সাহায্য করে, কারণ আপনার কোচ আপনার সেট পিস রুটিন ঠিক করতে পারবেন, আপনার লাক আপনাকে ফেভার করতে পারবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ অলসো হ্যাভ টু হ্যাভ a very good technique, which I think Sergio Ramos has in abundance. Okay, so আমাদের ভিডিওর নেক্সট সেগমেন্টে আমরা আজকে কিছু স্ট্যাটস দেখব। এই স্ট্যাটসটা দেখার কারণ হচ্ছে আমাদের সের্জিও রামোসের প্রায় একটা সমালোচনা হয় যে সে আসলে অ্যাটাকে যতটা কার্যকর, ডিফেন্ডার হওয়া সত্ত্বেও সে ডিফেন্সে ততটা কার্যকর না, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। কারণ সের্জিও রামোস ইজ স্টিল দি বেস্ট ডিফেন্ডার দ্যাট রিয়াল মাদ্রিদ হ্যাজ টু অফার, ইজ স্টিল ওয়ান অফ দি টপ ডিফেন্ডার্স অফ দি ওয়ার্ল্ড। আমরা যদি ওয়ার্ল্ডের শীর্ষ 5 জন ডিফেন্ডারের নাম যদি আমরা ধরতে চাই, সেখানে রামোসের নাম অবশ্যই রাখতে হবে, নট বিকজ অফ হিস স্কোরস a lot of goals in the crucial situations, not because of that, because the defensive attributes এর কারণে। সো ডিফেন্সে আসলে সে কতটা কি কন্ট্রিবিউট করে সেটা অনেক সময় তার এই অ্যাটাকিং এবিলিটিজের কারণে বা অ্যাটাকিং গোল স্কোরিং এবিলিটির কারণে অনেক সময় ঢাকা পড়ে যায়, বাট তাও তার ডিফেন্সিভ অ্যাট্রিবিউটস বলি, কন্ট্রিবিউশনস বলি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। সো আমরা সেটার জন্যই স্ট্যাটস জোনে একটু যাব, স্ট্যাটস জোনে গিয়ে আমরা দেখবো সের্জিও রামোস ডিফেন্সিভলি দলকে কতটা হেল্প করছেন। ডিফেন্সে তার এই সমালোচনা হওয়ার আরেকটা কারণ হচ্ছে প্রত্যেকটা ফুটবলারই রিগার্ডলেস অফ হোয়াট দ্যার পজিশন ইজ, সে ডিফেন্ডার হতে পারে, মিডফিল্ডার হতে পারে, অ্যাটাকার হতে পারে, তারা ক্রিস্টিয়ানো রোনাল্ডো মেসিও হতে পারে, জ্লাটান ইব্রাহিমোভিচও হতে পারে, থিয়াগো সিলভা সের্জিও রামোসও হতে পারে, তাদের প্রত্যেকেরই একটা স্বতন্ত্র স্টাইল আছে। সো সের্জিও রামোসের এই স্টাইলটা একটু আনঅর্থোডক্স। সো এই আনঅর্থোডক্সির কারণেই হয় কি, তার হয়তো একটা নর্মাল ইন্টারসেপশন দেখেও মনে হবে এটা একটা রেকলেস ট্যাকেল ছিল, বাট আমরা যদি রিপ্লেতে 3-4 বার দেখি তখন যে বোঝা যাবে না ইট ওয়াজ অ্যান এক্সেলেন্ট ট্যাকেল। সো এবং তার আগে ডিসিপ্লিনে যে সমস্যা ছিল, এল ক্লাসিকো হলেই কয়েকটা জিনিস ছিল, তার মধ্যে একটা হচ্ছে সের্জিও রামোসের লাল কার্ড। সেই ডিসিপ্লিন এখন আসলে ক্যাপ্টেন্সি, ফুল টাইম ক্যাপ্টেন্সি পাওয়ার পর ডিসিপ্লিন এটা অনেকটা সে কন্ট্রোলে নিয়ে এসেছে, যেটা রিয়াল মাদ্রিদের জন্য অবশ্যই খুব ভালো, রিয়াল মাদ্রিদ এবং স্পেনের জন্য অবশ্যই খুব ভালো সংবাদ, আর সাথে তো তার গোল স্কোরিং এবিলিটিস আছে। সো আসলে তার এই স্টাইলটার জন্য তার এই সমালোচনাটা অনেক সময় হয়, বাট এই আনঅর্থোডক্স স্টাইল সত্ত্বেও হি ইজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল ডিফেন্ডার্স অফ রিয়াল মাদ্রিদ, স্পেন, অ্যান্ড অফকোর্স হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ডিফেন্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা এখন সের্জিও রামোসের কিছু স্ট্যাটস দেখব। স্ট্যাটস দেখার পর ভিডিওর শেষ অংশে আমি আসলে ট্যাকটিক্যালি জিনেদিন জিদান কীভাবে এক্সপ্লয়েট করছেন সেট পিসগুলোকে, এবং সেখান থেকে কীভাবে রোনাল্ডো রামোস এত গোল পাচ্ছে সে ব্যাপারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। সো এখন আমরা চলে যাব স্ট্যাটসের দিকে। আচ্ছা, আমরা শুরুতে যদি ডিফেন্সিভ স্ট্যাটসগুলো একটু দেখি,
আমরা দেখতে পাচ্ছি ইন্টারসেপশনসে রামোস ডিয়েগো গডিন থেকে একটু পিছিয়ে আছে এবং এখানে ডিয়েগো গডিন প্রায় 5টা ম্যাচ বেশি খেলেছে। সো এই ব্যাপারটা আমাদেরকে একটু বুঝতে হবে। ব্লকসে সের্জিও রামোস এবং গডিন দুইজনই জেরার্ড পিকে থেকে পিছিয়ে আছে এবং ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও ডিয়েগো গডিন অনেকটা এগিয়ে। এটার একটা কারণ হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ যে ধরনের ফুটবল খেলে, পিছন থেকে কিন্তু বল ধরে রাখার ব্যাপারটা তাদের স্টাইলে কম, ক্লিয়ারেন্সের ব্যাপারটা অনেক বেশি। সো সেক্ষেত্রে ডিয়েগো গডিনের ক্লিয়ারেন্স বেশি হবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এরিয়াল ডুয়েলসে সের্জিও রামোস কিন্তু দুইজনের কাছ থেকে এগিয়ে আছেন। এরপরে যদি আমরা সাকসেসফুল টেক অনস দেখি, এখানে গডিন এবং রামোসের স্ট্যাট সেম। ফাউলস কমিটেড রামোস এবং জেরার্ড পিকে দুইজনই গডিন থেকে এখানে এগিয়ে আছেন। এবং টোটাল যদি ডুয়েলের কথা আমরা দেখি, সেখানে রামোস সিগনিফিকেন্টলি অ্যাহেড অফ গডিন অ্যান্ড পিকে। এবং আমরা ডিসিপ্লিনের কথা যদি বলি, সের্জিও রামোসের ডিসিপ্লিন যেটা আগেও বলেছি যে অন্যান্য সিজন থেকে এই সিজনে অনেকটা বেটার। এখানে দেখা যাচ্ছে যে সে ইজ নট অ্যাট দ্য টপ অফ দি লিগ অ্যাজ ফার এজ লেস নাম্বার অফ ইয়েলো কার্ডস ইজ কনসার্ন, বাট স্টিল কনসিডারিং সের্জিও রামোস এটা অ্যাকসেপ্টেবল। দেন আমরা আস্তে আস্তে যদি একটু অ্যাটাকিং সাইডে যাই, তাহলে হচ্ছে পাস কমপ্লিশন সের্জিও রামোস হাইয়েস্ট ইন দ্য লিগ অ্যামং ডিফেন্ডার্স। কি পাসেস সেটাও তার হায়েস্ট, চান্সেস ক্রিয়েটেড সেটাও তার হায়েস্ট। এবং পজিশন স্কোরে জেরার্ড পিকে এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক, কারণ বার্সেলোনা যে ধরনের ফুটবল খেলে, পজিশন বেসড ফুটবল, বার্সেলোনার সবসময় এই স্টাইলটা থেকে যাবে। সো এই কারণে জেরার্ড পিকের পজিশন স্কোরটা এখানে বেশি হবে, সেটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় না গোল স্কোরের এই স্ট্যাটটায় রামোসের সাথে অন্য কোনো ডিফেন্ডারের তুলনা করা ঠিক হবে। অ্যাটাক স্কোরে অবশ্যই দুইজনই রামোস থেকে অনেক অনেক পিছিয়ে, এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার। এবং মজার ব্যাপার হচ্ছে ডিফেন্স স্কোরে কিন্তু ডিয়েগো গডিন আবার সিগনিফিকেন্টলি অ্যাহেড অফ বোথ অফ দি স্প্যানিয়ার্ডস। এবং টোটাল স্কোর যদি আমরা লা লিগার টপ 3 ডিফেন্ডার্সদের মধ্যে ক্যালকুলেট করতে যাই, তাহলে দেখা যাবে সের্জিও রামোস ইজ অ্যাহেড অফ বোথ জেরার্ড পিকে অ্যান্ড ডিয়েগো গডিন। এবং সব শেষে এই স্ট্যাটটা আমরা একটু দেখি, রিয়াল মাদ্রিদ উইথ অ্যান্ড উইদাউট সের্জিও রামোস। সো রামোসের গোলগুলো ছাড়া এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা থেকে অনেক পয়েন্ট, 9 পয়েন্ট পিছিয়ে থাকতো লা লিগায়, কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা বার্সেলোনা থেকে এগিয়ে আছে 2 পয়েন্ট। এই ভিডিওটা যখন আমি করি তখন পর্যন্ত লাস্ট রাউন্ডের অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে যে খেলাটা হয় এবং বার্সেলোনার ভ্যালেন্সিয়ার সাথে যে খেলাটা হয়, সেই ম্যাচটা হয়নি। সো দ্যাটস ওয়াই এখানে একটা ম্যাচের স্ট্যাট কম দেখা যাচ্ছে, বাট স্টিল দিস ওয়াজ দি স্ট্যাট ওয়েন রিয়াল বেটিসের সাথে রিয়াল মাদ্রিদ খেলে। ওকে, উই আর ব্যাক টু দ্য ট্যাকটিক্যাল বোর্ড। আমরা এখানে মাদ্রিদের একটা বেসিক সেট পিসের মুভ যদি খেয়াল করি, ব্যাপারটা এরকম হয় যে স্ট্রাইকাররা থাকে 3 জন, সেখানে ভারানে থাকে, সেখানে কাসেমিরো থাকে, মোটামুটি 2 জন সেন্টার ব্যাক এবং স্ট্রাইকাররাই থাকেন মাঝে। এবং যেহেতু ভালো হাইট আছে, এই জন্য কাসেমিরো জয়েন করে একটা সেট পিস রুটিনে। সো যেটা আমরা দেখলাম, এভাবে সাধারণত মাদ্রিদের একটা গোল হয়তো হয়, যেখানে বেল এবং CR7 2 জন 3 জন 4 জন 5 জন ডিফেন্ডারকেও কাছে নিয়ে আসে, তাদের অ্যাটেনশন ড্র করে, এবং সেখান থেকে হচ্ছে রামোসের জন্য এই স্পেসটা ক্রিয়েট হয় এবং সে গোল করে। এখানে আরেকটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কিন্তু এইভাবে খুব ডিসজয়েন্টেড আকারে কিন্তু প্লেয়াররা থাকে না একটা সেট পিস রুটিনে। একটা সেট পিস রুটিনে সবসময় স্ট্রাইকাররা বা যারা আসছে হেড নেওয়ার জন্য, তারা কিন্তু খুব কাছাকাছি একটা কনজেস্টেড একটা পজিশনে থাকে। এটাতে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এই টনি ক্রুস বা যেই হচ্ছে সেট পিস নেয়, ফ্রি কিক নেয়, লং ফ্রি কিক বা কর্নার, হামেস রড্রিগেজ মাঝে মাঝে নেয়, বেশিরভাগ সময় কাজটা টনি ক্রুসই করে থাকেন। সো তার জন্য ব্যাপারটা খুব সহজ হয়, যে পয়েন্ট অফ ডেলিভারিটা কী হবে সেটা তার জন্য বোঝাটা এখানে অনেকটা সহজ হয়। সো এরকম ডিসজয়েন্টেড আকারে আমরা খুব কম দেখি মাদ্রিদকে সেট পিস রুটিনে। এবং আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে এভাবে লিনিয়ার ওয়েতে ফর্ম করা নিজেদের, এটাও মাদ্রিদ মাঝে মাঝে করে থাকে, বাট এই লিনিয়েন্সিটা তেমন আমরা খুব বেশি দেখি না, বাট এটা হয়। এরকম লিনিয়ার একটা ফর্মেশন তৈরি করা সেট পিস ডেলিভারির আগে, এই ব্যাপারটা আমরা দেখি। সো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি, এখানে একটা মাদ্রিদের একটা সেট পিস রুটিন যেভাবে অ্যাপ্রোচ করা হয়, টনি ক্রুস প্রথমে পজিশন নেয় এবং সেখানে স্বভাবতই বেল, বেনজেমা এবং CR7কে গার্ড করে অপোনেন্টের ডিফেন্ডাররা।
সো এত বেশি গোল করার পরও সের্জিও রামোসের গার্ডে এত বেশি প্লেয়ার কেন থাকে না? কারণ সে পজিশনটা নেয় হচ্ছে বাকিদের থেকে একটু দূরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোনাল্ডো, বেল এবং বেনজেমা এদের পজিশন গোলের যতটা কাছে, রামোসের ইনিশিয়াল পজিশনটা গোল থেকে একটু দূরে থাকে। তো স্বভাবতই আপনি যত ভালোই হেডি করেন না কেন, ডিফেন্ডাররা অবশ্যই তার উপরই বেশি অ্যাটেনশন দিবে যে কিনা গোলের কাছে আছে। সো সেই কাজটাই করে হচ্ছে বেল, রোনাল্ডো এবং বেনজেমা। এবং পরবর্তীতে বলটা যখন এখানে আসছে তখন হয় কি, এই যেই ডিফেন্ডাররা আছে তারা কিন্তু বেল, CR7 এদের কাছাকাছি চলে আসে এবং তখন এই যে ব্লু জোনটা আছে, এই ব্লু জোনটাই কিন্তু সের্জিও রামোস মুভ করার যেই এবিলিটিটা হয় বা মুভ করার যেই অপরচুনিটিটা হয় সেটাকে সে কাজে লাগায়। সো এখানে সে মুভ করে খুব ইজিলি এবং যখন বল তার কাছাকাছি চলে আসে, ইজ এ টেরিফিক হেডার অফ দ্য বল। বলের হেডিংয়ে তার এবিলিটিস কী কী এটা আমি ভিডিও শুরুতেই এক্সপ্লেন করেছি। সো সেখান থেকে হচ্ছে মাদ্রিদ গোল পায়। তো এই ছিল হচ্ছে মোটামুটি অ্যাটাকিং অ্যাপ্রোচটা যেটা জিনেদিন জিদান লেটলি ইউজ করছেন। এবং আবারও বলছি, সেটা হচ্ছে এই স্ট্রাইকাররা ডিফেন্ডারদেরকে ড্র করে নিয়ে আসেন, অ্যাটেনশন ড্র করে নিয়ে আসেন এবং সেখান থেকে হচ্ছে রামোসের জন্য ব্যাপারটা ইজি হয়ে যায় বলের কাছাকাছি যাওয়া। এবং হি হ্যাজ টেরিফিক ইম্প্যাক্ট অন দ্য বল। তার বলের উপর ইম্প্যাক্ট খুব ভালো, বলকে খুব দ্রুত অ্যাটাক করেন, ট্রিমেন্ডাস পাওয়ার নিয়ে অ্যাটাক করেন, নেক মাসেলের পাওয়ার দিয়ে হোক, হেডের পাওয়ার দিয়ে হোক। এবং সেটার কারণেই কিন্তু মাদ্রিদের সেট পিস থেকে এই ধরনের সফলতা, সের্জিও রামোসের সেট পিস থেকে এই ধরনের সফলতা আমরা দেখতে পাই। Thank you everyone for watching. Please give your suggestions in the comment box and don't forget to subscribe. Until the next time, Hala Madrid.